বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল বোর্ডের সাথে সার্বক্ষণিক আলোচনা করছেন। বিদেশি চিকিৎসকদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে অব্যাহত আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তার সুস্থতার জন্য সকলের সাথে দোয়া প্রার্থনা করেন তিনি। অন্য রোগীদের যেন সমস্যা না হয় সেজন্য হাসপাতালে কম ভিড় করার জন্য অনুরোধ জানান ডক্টর জাহিদ হোসেন। এই সংকটময় মুহূর্তে সকলের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি। এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই। ইনশাআল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। দর্শক, এই মুহূর্তে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, আছেন এভারকেয়ারের সামনে, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসা আর কি তথ্য দিলেন জানাবেন আমাদের। উপমা, আপনি জানেন যে গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ওনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 27 তারিখ বেগম খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তারপর থেকে কিন্তু তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অর্থাৎ 27 তারিখে তার স্বাস্থ্যের অবনতি হওয়াতে ওনাকে যে সিসিইউতে ভর্তি করা হয়েছে ওই অবস্থাতেই রয়েছে। তবে যেটি খুশির খবর সেটি হলো যে ওনাকে যে পরিমাণে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই পরিমাণে চিকিৎসা তাকে দেয়া যাচ্ছে এবং তিনি খুব স্বাভাবিকভাবেই সেটি গ্রহণ করতে পেরেছেন। আমাদেরকে জাহিদ সাহেব যেটি জানিয়েছেন যে এখানে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, চীন সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তার চিকিৎসা প্রদানের জন্য, যাতে করে তাকে খুব দ্রুত সুস্থ করে তোলা যায়। এবং আজকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যে সেই মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বসে তারা যেটি সিদ্ধান্ত নিয়েছে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু এখন যে তার শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। যদি এখন যে অবস্থা রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য। আরেকটি বিষয় যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিংবা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালের চারদিকে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন। এটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসপাতালে এসে ভিড় না করে যে যার অবস্থান থেকে কিংবা বাসায় বসে থেকে অথবা পার্টি অফিসে কিংবা মসজিদ মাদ্রাসাগুলোতে মিলাদ মাহফিলের মাধ্যমে তার জন্য দোয়া করার জন্য, যাতে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেন। কারণ হাসপাতালে চিকিৎসকরা যদি এখানে যদি দলীয় নেতাকর্মীরা যদি হাসপাতালের সামনে এসে ভিড় করেন তাহলে বেগম খালেদা জিয়ার পাশাপাশি এখানে আরও যে 300 রোগী রয়েছে যারা চিকিৎসা নিতে আসছে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। হাসপাতালের সিএসইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। কিছু শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিদেশে নেওয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কারাবন্দী থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল। ইউসুফ আলীর রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরের প্রথম দিনে বিজয়ের মশাল রোড শো শুরু হবে চট্টগ্রাম থেকে। বিভিন্ন বিভাগ ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে
বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। দেশের সকল বিভাগ ঘুরেই বিজয় মশাল সবশেষে 16 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে ফখরুল বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগ। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আমি দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব, তারা নিজ নিজ অবস্থান থেকে নিজের বাসায় বা অন্য কোথাও আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এর আগে সকালে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির নেতারা। হাসপাতাল থেকে বের হয়ে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন সবাই। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেনের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এমন পরিস্থিতিতে একটি রোগের চিকিৎসা নিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান এনসিপির নেতারা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাসনিম যারা বলেন, দলমতের ঊর্ধ্বে সবার জন্য লড়াই করেছেন খালেদা জিয়া। উনাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবে। এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতারা। এ সময় তারা দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে দেশে ফেরার বিষয়টি নিজের ইচ্ছার উপর নির্ভর করছে না বলে জানিয়েছেন তিনি। এর আগে বিএনপি নেতারা জানান, গত 2 দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়টি চিন্তা করছেন। আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। ম্যাডামের অবস্থা এখনো স্থিতিশীল আছে, ভালো হয়েছে বলা যাবে না, তবে কালকের তুলনায় ম্যাডামের অবস্থা খারাপ হয়েছে তাও বলা যাবে না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ছিলেন উনি, আজকেও বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের
বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। তিনি লিখেছেন, প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। সিএসসি বলেন, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। গণভোট নিয়ে এখনো শুরু হয়নি জানিয়ে সিএসসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা করবে। যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি যা। ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। সমঝোতার মাধ্যমে প্রতিটি আসনে একজন করেই প্রার্থী দেবে সমমনা এসব রাজনৈতিক দল। একই সাথে নারীদের ক্ষেত্রেও সরাসরি ভোট করার চিন্তা নিয়ে আগাচ্ছে দলগুলো। শীর্ষ নেতারা বলছেন, আসন সংখ্যা তাদের কাছে মুখ্য বিষয় নয়, এক বাক্সে ভোট আনার লক্ষ্যেই কাজ করছে তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ। এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামাত সহ 8টি রাজনৈতিক দল। নিজেদের মতো করে দলগুলো প্রায় সকল আসনেই ঘোষণা করেছে প্রার্থী। ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তা জানান দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা। আসন বণ্টন আলোচনার বিষয়, আলাপ আলোচনা করে আমরা দেখুন এখানে কিছু হলো সিনিয়র লিডার আছে যাদেরকে অ্যাভয়েড করার সুযোগ নেই। যেসব আসন থেকে বিজয়ের সম্ভাবনা যার আছে সেটা আমরা আলোচনা করে ঠিকব কার কী অবস্থা। অনেক আশাপূর্ণ হবে না, কেউ বঞ্চনার শিকার হতে পারে, কারো প্রাপ্তি বেশি হতে পারে। এর জন্য আমরা আগে সব এক জায়গা করে এই রিপোর্টগুলো এক জায়গা করে দেখব যে আসলে কোথায় কাকে দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেভাবে বিবেচনার ভিত্তিতে দিয়ে দেবো। 80% সিটে কোনো সমস্যা দেখা দেবে না, ক্ল্যাশ হবে না। 20% সিটে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাবে উভয় দলের কেন্দ্রীয় নেতা আছে সেখানে, উভয় দলের প্রার্থীযোগ্য, এই সমস্ত ইস্যু দেখা দেবে। তো এগুলো হয়তো নেগোশিয়েট করতে হবে এবং এটা চূড়ান্ত করতে সময় লাগবে। সমঝোতার ভিত্তিতে দলগুলোর চূড়ান্ত প্রার্থিতা কবে নাগাদ ঘোষণা করা হবে তাও জানান নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে এক সপ্তাহের মধ্যেই যাতে আমরা জাতির সামনে স্পষ্ট করে বলতে পারি কিনা চেষ্টা করতেছি। মিলেমিশে একসাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব। আমাদের জোট ফরমালি হবে না, আভ্যন্তরীণভাবে একটা বোঝাপড়া থাকবে। প্রার্থীর অবস্থা, সামর্থ্য, তারপরে সেই সমস্ত দলের কর্মী বাহিনী, সাংগঠনিক অবস্থা, এগুলো বিবেচনা করে প্রার্থী বাছাই করা হবে। আশা করি প্রতিটি দলই কম বেশি নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেয়। এক্ষেত্রে ইসলামী দলগুলোর ভাবনা জানতে চাই তাদের কাছে। এইবার বলা হয়েছে জুলাই সনদে সরকার সরাসরি নারীদের প্রার্থী করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। পরবর্তী যে এটার পরের যে ইলেকশনটা হবে তখন থেকে 5% করে প্রতিটি ইলেকশনে বাড়াবে। যেহেতু এবার বাধ্যবাধকতা নাই, প্রত্যেক দল তার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। নারীরা বঞ্চিত থাকুক আমরা চাই না, শুধু আমাদের একটা কথা থাকে যে ইসলামী আদর্শে যেটা শালীনতার যে বিষয়টা আছে এটা উপেক্ষিত না হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতি রোধ করা সম্ভব। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামাজিক মূল্যবোধের পরিবর্তন করতে না পারলে সামাজিক ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয়। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তারা এসব কথা বলেন। মিফতা গালিবের রিপোর্ট।
রপ্তানি প্রবৃদ্ধি 7%। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় অর্থনীতিতে ন্যায্যতা, ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025। অতি অল্প সময়ের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন উপর রূপান্তরিত করতে পারি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি অংশ নেন দেশের ব্যবসায়িক জায়ান্ট এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। আমরা অবশ্যই মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা দরকার। অনুষ্ঠানে বিএনপি, জামাত, এনসিপি নেতৃবৃন্দ তাদের অর্থনৈতিক নির্বাচনী ম্যানিফেস্টোর পাশাপাশি দেশের সমৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই তারুণ্যের সৃজনশীলতা এবং শক্তিকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবেন এটা আমাদেরকে ঠিক করতে হবে। এই যে উঠতি মধ্যবিত্ত, তার জীবনযাবিকা, তার হাউজিং, তার গণপরিবহন, তার কর্মসংস্থান, এটার একটা সুরাহা করা লাগবে। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না। অনেক রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এই জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায়। পরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর জানান, ইকোনমিক জাস্টিস নিশ্চিত করে যারা দেশের সম্পদ এবং টাকা পাচার করেছে তাদের ছাড় দেওয়া হবে না। ইকোনমিক জাস্টিস বা ন্যায্যতা নিয়ে কথা হয়েছে। অবশ্যই এটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ইনক্লুসিভ গ্রোথ হতে হবে এবং জাস্টিস সেখানে থাকতে হবে। আমরা যেটা করছি বাংলাদেশ ব্যাংকের থেকে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আমরা একটা ড্রাইভিং ফোর্স হিসাবে নিচ্ছি। দিস ইজ অলসো ন্যায্যতার একটা অংশ। আমরা মনে করি যে এখন পর্যন্ত 66% মতো জনগণ ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে, ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া অধ্যাদেশ আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তাআলা জামাত ইসলামীকে বর্তমান অবস্থায় পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করেছেন। এজন্য তিনি মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জামাত ইসলামী 1941 সালে কার্যক্রম শুরুর পর অনেক বাধার সম্মুখীন হয়েছে, এখনো হচ্ছে। হকের পথে চললে বাধা আসবেই। সন্ধ্যায় ঢাকার মগবাজারস্থ আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিরে জামাত আরো বলেন, পারস্পরিক সম্প্রতি ও দায়িত্ববোধের ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করার ব্যাপারে কোনো সময় কেউ সংগঠন ও আন্দোলনের প্রতিষ্ঠিত নীতি ও পদ্ধতির পরিপন্থী ভূমিকা পালন করেন। তাদেরকে সতর্ক ও সাবধান হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে নিজ নির্বাচনী এলাকা সরস্বতী বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে সরস্বতী বাজারে সকালে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং লিফলেট বিতরণ করেন মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে তিনি ফেনী শহরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। আমরা অনুরোধ করব যে প্রতিকূলতাটা আছে বা যেই বাধাটা আছে, এই বাধাটা এবং সিদ্ধান্তের যে জায়গাটায় ব্যারিয়ারটা আছে সেটা আশা করি দূর হবে এবং দূর যেখানে যারা যারা এর সাথে জড়িত বা যারা এই সমন্বিত সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত, আমরা চাই সবাই মিলে সেই সিদ্ধান্তগুলো অবমুক্ত হোক। আগামী নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করার কোনো উদ্যোগ ইসির পক্ষে থেকে দৃশ্যমান নয়, তাই ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের জবরদস্তি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতে চায় তারা জাতীয় নির্বাচনে ভণ্ডুলে তৎপর রয়েছে বলেও মনে করেন সাইফুল হক। ব্যয়ের ব্যাপারে নির্বাচন কমিশনের জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি। আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। প্রশাসনকে পক্ষে রাখার জন্য যেটা একটা জবরদস্তি ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা পুরনো উত্তরাধিকার আমরা বর্জন করতে চাই। আমরা একটা দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ, বিশেষ করে ভোটারদের কাছে অ্যাকাউন্টেবল এমন একটা সরকার, রাজনৈতিক ব্যবস্থা, পার্লামেন্ট, জনপ্রশাসন গড়ে তুলতে চাই। তার জন্য আমাদের এত প্রচেষ্টা, এত আয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়ারির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি। এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে। সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি। এটা আমরা সক্ষম হয়েছি। নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম সেখানে কিন্তু মাননীয় জেলা প্রশাসক কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন এবং সেই উদ্যোগ